खत्म कर देंगे। अरे शेविंग चाकू वाले, आज तू मरेगा मेरे हाथों। महाराजा नामे एकजन साधारण नापित, बाड़ी थेके दोकान, दोकान थेके बाड़ी, এই ছিল তার জীবন। কিন্তু হঠাৎই একদিন তার সাদামাটা জীবন তোলপাড় হয়ে যায়, কারণ তাদের সাধের ডাস্টবিনটি চুরি হয়, যার নাম তারা রেখেছিল লক্ষ্মী। মহারাজা পুলিশের কাছে গিয়ে নালিশ জানায়, যার পর খুলতে শুরু করে একে একে রহস্য। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। মুভির শুরুতে মহারাজা নামে একটি নাপিতকে দেখানো হয়, যে চেন্নাইতে বসবাস করত। এরপর আমাদের সামনে 2009 সালের একটি দৃশ্যকে দেখানো হয়, যেখানে মহারাজা নিজের মেয়ে জ্যোতির জন্য খেলনা নিচ্ছিল এবং তার স্ত্রী পাশের বাড়ির একটি বাড়িতে বসে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই একটি গাড়ি ডিসব্যালেন্স হয়ে তাদের বাড়িতে ঢুকে যায়, যেটি দেখার পর মহারাজা পুরোপুরি শকড হয়ে যায়। এরপর আমাদের সামনে 2023 সালকে দেখানো হয় এবং আমরা জানতে পারি সেই অ্যাক্সিডেন্টে মহারাজার স্ত্রী মারা গিয়েছিল, কিন্তু তার মেয়ে জ্যোতি তখনও জীবিত ছিল এবং তারা দুজনে সেই বাড়িতেই পিসফুলি বাস করত। এছাড়াও আমরা সেখানে লক্ষ্মী নামে একটি ডাস্টবিনকেও দেখতে পাই, যাদেরকে তারা দুজনে দেবীর মতো পুজো করত, যেটি একটি আশ্চর্যজনক ব্যাপার ছিল। জ্যোতি পড়াশোনাতে খুব একটা মেধা ছিল না, তাই স্কুলের কোনো টিচারই তাকে পছন্দ করতো না, বেশিরভাগ টাইমই তার পানিশমেন্টে কেটে যেত। কিন্তু খেলাধুলাতে সে খুবই পারদর্শী ছিল, যার জন্য তার কোচ আসিফা তাকে খুবই পছন্দ করত। এরপর আমরা দেখি মহারাজা জ্যোতিকে প্রিন্সিপালের সামনে নিয়ে আসা হয়, কারণ জ্যোতির ব্যাগ থেকে একটি মদের বোতল পাওয়া গিয়েছিল, যার জন্য প্রিন্সিপাল তাকে খুবই অপমান করে। কিন্তু ঠিক তখনই আসিফা আসল দোষীকে সেখানে নিয়ে আসে, যেটি দেখার পর মহারাজা প্রিন্সিপালকে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে বলে, কারণ সে তার মেয়েকে খুবই ভালোবাসত। মহারাজা একেবারে জিদে এড়ে যায়, যার ফলে প্রিন্সিপালকে ক্ষমা চাইতে হয়। এর পরের সিনে আমরা দেখি জ্যোতি স্কুল থেকে স্পোর্টসের জন্য বাইরে যাচ্ছিল, যার ফলে মহারাজা একেবারে একা পড়ে যায়। কিন্তু এরই মাঝে একটি অঘটন ঘটে, কারণ আমরা মহারাজাকে বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি, যার উপর দিয়ে একটি বিষধর সাপ চলে যায়। এর পরের সিনে একটি গ্যারেজকে দেখানো হয়, যার ভেতরে একটি মোটা লোক রেগেমেগে প্রবেশ করে, কারণ তার গাড়ির ভেতর থেকে তার প্রিয় চশমা গায়েব ছিল। তাই সে গ্যারেজের কর্মচারীদের মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ধানা নামে একটি লোক সেখানে আসে, যে গাড়িটিকে ডেলিভারি দিয়েছিল। মোটা লোকটি তাকেও মারে এবং সন্ধে পর্যন্ত তার চশমাটিকে ফেরত দিতে বলে। এরপর আমরা সন্ধেবেলায় বাড়ি সেই মোটা লোকটিকে দেখতে পাই, যেখানে ধানা তার প্রিয় চশমাটিকে নিয়ে হাজির হয় এবং তার চোখের সামনেই সেটিকে ভেঙে ফেলে, যার পর সেই মোটা লোকটি তার উপরে হামলা করে। কিন্তু এবার ধানা পুরোপুরি রেডি ছিল, তাই সে মোটা লোকটিকে প্রচন্ড মারে এবং আমরা বুঝতে পারি ধানা কোনো সাধারণ মানুষ নয়। পরের সিনে আমরা দেখি মহারাজা পুলিশ স্টেশনে আসে এবং তার বাড়িতে চুরির ব্যাপারে কমপ্লেন করে। তখন একটি পুলিশম্যান লক্ষ্মীর ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে কে। তখন মহারাজা উত্তর দেয় তার ডাস্টবিন, যেটি তাদের কাছে খুবই মূল্যবান। কথাটিকে শোনা মাত্রই কনস্টেবল হেসে ওঠে এবং তার সাথে মজা করতে শুরু করে, কিন্তু মহারাজা খুবই সিরিয়াস ছিল, ফলে পুলিশম্যানটি রেগে গিয়ে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু মহারাজা নিজের কথাতেই এড়ে যায়, যার ফলে পুলিশ স্টেশনের অনেকটা ক্ষতি হয়। এরপর আমরা বরধারাজের নামে একটি পুলিশ অফিসারকে দেখতে পাই, যে একটি চোরের সাথে শার্ট গার্ড বেঁধে একটি বাড়িতে চুরি করায় এবং বাড়ির মালিককে নকল গয়না দিয়ে আসল গয়নাটিকে নিজের কাছেই রেখে দেয়, যার ফলে আমরা বুঝতে পারি সে কতটা ঘুষখোর অফিসার। সে যখন থানায় আসে তার পরিস্থিতি দেখে চমকিয়ে ওঠে, যার পর তার আলাপ মহারাজার সাথে হয়। মহারাজা বলে 3 জন মানুষ তার বাড়িতে এসে লক্ষ্মীকে চুরি করে নিয়ে গেছে এবং লক্ষ্মী হলো তার ডাস্টবিনের নাম, যেটি শোনার পর বরধারাজন তাকে 500 টাকা দেয় এবং নতুন একটি ডাস্টবিন কিনে নিতে বলে, যার পর মহারাজাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু সে আবারও থানায় এসে হাজির হয় এবং বরধারাজনকে বলে সে 7 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি, যেটি শোনার পর বরদা বুঝে যায় এটি কোনো সাধারণ ডাস্টবিন নয়, তাই সে রিপোর্টটিকে নিয়ে নেয়। এর পরের সিনে আমরা সেলভাম নামে একটি লোককে দেখতে পাই, যে পেশায় একজন চোর ছিল। তারা দুজনে বাড়িতে চুরি করত, একই সাথে বাড়ির মহিলাদের সাথে দুষ্কর্ম করে তাদেরকে মেরে ফেলতো। এরপর আমরা সেলভামের পরিবারকে দেখতে পাই, যেখানে ঘরের একটি কোণায় লক্ষ্মীকে রাখা ছিল, যার মানে হলো মহারাজার বাড়িতে সেদিন সেলভামও উপস্থিত ছিল। অপরদিকে আমরা দেখি পুলিশ লক্ষ্মীর মতনই দেখতে একটি ডাস্টবিনকে খুঁজছিল, কিন্তু তাদের হাতে কিছুই আসে না। অপরদিকে মহারাজাও পুলিশ স্টেশনে সবার খেসামত করতে ব্যস্ত ছিল, কিন্তু ঠিক তখনই ধানার মালিক সেখানে আসে, কারণ ধানা 2 দিন ধরে গায়েব ছিল। যার পর আমাদের সামনে 2 দিন আগেকার ফ্ল্যাশব্যাককে দেখানো হয়। মহারাজা যখন কানে চোট পেয়ে নিচে পড়েছিল তখন একটি স্লিপকে দেখতে পাই, যেটি ধানার গ্যারেজের ছিল। স্লিপের মধ্যে সেই মোটা গাড়িওয়ালা লোকটির নাম লেখা ছিল, যেটিকে অনুসরণ করে মহারাজা বাড়ি গিয়ে পৌঁছয়। কিন্তু ঠিক তখনই ধানা সেখানে এসে হাজির হয় এবং মোটা লোকটিকে মারতে শুরু করে, যেটি দেখার পর মহারাজা সন্দেহ হয়, তাই সে ধানার পিছু নিতে শুরু করে। কিন্তু মহারাজা ধরা পড়ে যায়, যার পর ধানা বলে তুই আমার পিছু নিয়ে ঠিক করিসনি, আর সেদিন রাতে আমি তোর বাড়িতে ছিলাম, আর সেদিন রাতে
রাতে আমি তোর বাড়িতে ছিলাম। যেটি শোনা মাত্রই মহারাজা প্রচন্ড রেগে ওঠে এবং একে একে সকলকেই মারতে শুরু করে। মহারাজা ধানার পিঠে কিছু একটা খোঁজার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ধানা বলে সেই রাতে তার সাথে আরেকজন ছিল যে এখন পুলিশ স্টেশনে লুকিয়ে আছে, যার সন্ধান মহারাজা কোনোদিনই পাবে না। যেটি শোনার পর মহারাজা ধানাকে মেরে ফেলে। এরপর কাহিনী প্রেজেন্টে আসে এবং আমরা বুঝতে পারি মহারাজা এতদিন ধরে এই থানাতে কেন পড়ে আছে। সে থানার মধ্যে সেই দ্বিতীয় ব্যক্তিটিকেই খুঁজছে। এর পরের সিনে আমরা সেলবমকে দেখতে পাই, যার বাড়িতে তার মেয়ের জন্মদিন ছিল। তাই সে নিজের মেয়ের জন্য একটি সোনার হার নেয় এবং তাড়াহুড়োতে মহারাজার দোকানে দাড়ি কাটতে যায় এবং আমরা ইয়ং মহারাজাকে দেখতে পাই, যার মানে হলো সেলবমের এই কাহিনীটি 2009 সালে চলছিল, যখন মহারাজার স্ত্রী জীবিত ছিল। এরপর আমরা দেখি দাড়ি কাটার সময় মেশিনের ব্যাটারি শেষ হয়ে যায়, যেটিকে নেওয়ার জন্য মহারাজা বাইরে যায়। কিন্তু ঠিক তখনই সেলবমের বন্ধু তাকে ফোন করে এবং বলে তাদের চুরির খবর পেপারে ছাপা হয়েছে। যেটি শোনার পর সেলবম বেশি চিন্তা না করে তার বাড়িতে আসতে বলে, কিন্তু যখন সে পেছনে মুড়ে তার সামনে মহারাজা দাঁড়িয়েছিল, যার ফলে তার মনে হয় মহারাজা সবকিছুই শুনে নিয়েছে। এরপর সেলবম যখন বাড়িতে যায় তখন দেখে তার চেনটি গায়েব ছিল। আসলে সে চেনটি মহারাজার দোকানেই ফেলে এসেছিল। অপরদিকে মহারাজা চেনটিকে ফেরত দেওয়ার জন্য তার বাড়িতে আসে, কিন্তু ঠিক তখনই পুলিশ সেখানে রেড মেরে দেয়, কারণ তারা সেলবম সম্বন্ধে জানতে পেরে গিয়েছিল। যার পর সেলবমকে প্রচন্ড অপমান করে অ্যারেস্ট করে নেওয়া হয়, কিন্তু সেলবম মনে করে তার এই অ্যারেস্টের পেছনে মহারাজাই দায়ী। তাই সে বদলার আগুনে জ্বলতে শুরু করে। এরপর কাহিনী প্রেজেন্টে আসে এবং আমরা দেখি বরদারাজন লক্ষ্মীর মতনই দেখতে একটি ডাস্টবিনকে তৈরি করে, যার পর সে তার চেনা নাল্লা সেবমকে চুরিটির দায়িত্ব নিতে বলে। এরপর বরদারাজন মহারাজাকে ফোন করে সেদিন রাতের কাহিনীটি নাল্লা সেবমকে শোনায় এবং আমরা সেদিন রাতের আসল কাহিনীটি জানতে পারি, যেটি আপনাদের হুশ উড়িয়ে দেবে। আসলে বন্ধুরা, সেদিন রাতে মহারাজার মেয়ে জ্যোতি স্কুল ট্রিপ থেকে বাড়িতে ফিরেছিল, যেখানে আগের থেকেই নাল্লা সেবম, ধানা এবং সেলবম উপস্থিত ছিল। তারা মহারাজাকে না পেয়ে জ্যোতির ওপর হামলা করে। সেলবম জ্যোতির পা ভেঙে দেয়, যার পর নাল্লা সেবম ধানা জ্যোতির সাথে দুষ্কর্ম করে এবং সেলবম এই সবকিছু করে পারমিশন দেয়, কারণ সে এত বছর পর জেল থেকে ছুটি পেয়ে মহারাজার কাছে বদলা নিতেই এসেছিল। অপরদিকে মহারাজা জ্যোতির জন্য জুতো কিনছিল, তাই তার বাড়িতে আসতে লেট হয়। ফলে তারা তিনজনে জ্যোতিকে সেই অবস্থাতেই ফেলে চলে যায়, কারণ সেলবম মহারাজাকে সারা জীবনের জন্য শাস্তি দিতে চেয়েছিল। এরপর মহারাজা যখন বাড়িতে আসে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। মহারাজা সঙ্গে সঙ্গে জ্যোতিকে হসপিটালে অ্যাডমিট করে। জ্যোতি বলে পিঠের মধ্যে কানওয়ালা একজন ব্যক্তি তার সাথে এমন করেছে এবং মহারাজাকে রিকোয়েস্ট করে তাদেরকে জ্যোতির কাছে আনতে। এই কারণেই মহারাজা সবার পিঠ একবার করে চেক করত। এরপর মহারাজা যখন বাড়িতে যায় তখন গাড়ির কাগজটিকে খুঁজে পায়, যেটি থানা যাওয়ার সময় ফেলে গিয়েছিল। যেটিকে অনুসরণ করে মহারাজা তাকে মেরে ফেলে, যার পর সে থানায় যায় পিঠে কানওয়ালা ব্যক্তিটিকে খোঁজার জন্য, মানে নাল্লা শিবমকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনাটি শুধুমাত্র ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে। মহারাজা এখনো পর্যন্ত আসল সত্যটি কারুর কাছেই বলেনি, কিন্তু নাল্লা শিবম ফোনের মধ্যে মহারাজার ফেক কাহিনীটি শুনে সবকিছু বুঝে যায়। তাই সে কাজটি করতে মানা করে, কিন্তু বরদারাজন জোর করায় সে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি নাল্লা শিবমকে মহারাজার বাড়িতে আনা হয়, যেখানে নাল্লা শিবম সেই রাতের ঘটনাটি বলতে শুরু করে। যেটি শোনার পর মহারাজার সন্দেহ হয়, তাই সে নাল্লা শিবমকে জড়িয়ে ধরে এবং তার পিঠে সেই কানের মতো জিনিসটিকে ফিল করে, যার পর মহারাজা পুরোপুরি শিওর হয়ে যায়। যার পর নাল্লা শিবম তাকে ধমকি দিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই শকিংলি বরদারাজন মহারাজার হাতে একটি চাকু তুলে দেয়, কারণ সে জ্যোতির ব্যাপারে আগের থেকেই জানতো। ধানার লাশকে তারা খুঁজে পেয়েছিল, যার পর ইনভেস্টিগেশন করে তারা সবকিছু জানতে পারে। এরপর বরদারাজন বাড়ির দরজাটিকে বন্ধ করে বাইরে চলে যায়, যার পর মহারাজা নাল্লা শিবমকে শেষ করে দেয়। বরদারাজনের মতে এইসব মানুষের বেঁচে থাকা একেবারেই উচিত নয়, কারণ তাদের বাড়িতেও জোয়ান মেয়ে আছে। এরপর বরদারাজন তৃতীয় এবং শেষ লোকটির ঠিকানাও মহারাজাকে দিয়ে দেয়, যার পর মহারাজা সেখানে গিয়ে সকলকে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেলবম সেখানে চলে আসে, যাকে দেখার পর মহারাজা শকড হয়ে যায়। এরপর সেলবম মহারাজাকে মারতে শুরু করে এবং বলে মহারাজার কারণে তার জীবন নষ্ট হয়েছে। যেটি শোনার পর মহারাজা তাকে প্রচন্ড মারে, যার পর সেলবম হাসতে হাসতে বলে এটি হলো মহারাজার শাস্তি, সে সারা জীবন দুঃখের আগুনে জ্বলবে। কিন্তু ঠিক তখনই জ্যোতি সেখানে আসে, কারণ সে তাদের সাথে কথা বলতে চেয়েছিল, জানতে চেয়েছিল তারা তার সাথে এমন কেন করলো। যার পর জ্যোতি সেলবমের সামনে কিছু গয়না ফেলে দেয় এবং বলে সে হার মানবে না, সে আবার উঠে দাঁড়াবে। এই বলেই সে চলে যায়। কিন্তু সেলবম লক্ষ্য করে সেই গয়নাগুলির মধ্যে তার মেয়ের হাড়টি ছিল। একই সাথে সে লক্ষ্য করে জ্যোতির পিঠে একটা কাটা দাগও ছিল। যেটি দেখার পর তার পায়ের তলার থেকে মাটি সরে যায় এবং আমাদের সামনে একটি বড় টুইস্ট রিভিল হয়। আসলে বন্ধুরা, জ্যোতি মহারাজা নয়, সেলবমের মেয়ে ছিল। সেলবম জেলে যাওয়ার পর তার ওয়াইফের কাছে মহারাজা তার পরিবারকে নিয়ে এসেছিল সেলবমের মেয়ের হাড়টিকে ফেরত দেওয়ার জন্য। তখন মহারাজার স্ত্রী সেলবমের মেয়ের জন্য পুতুল নিয়ে আসতে বলে, যেই দৃশ্যটিকে আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। মহারাজা যখন পুতুল কিনছিল তখন একটি গাড়ি এসে সেলবমের বাড়িতে ঢুকে যায়, যার ফলে তার স্ত্রী, বাচ্চা এবং সেলবমের স্ত্রী মারা যায়। শুধুমাত্র বেঁচে ছিল সেলবমের মেয়ে, যার নাম
নাম ছিল আম্মু, যে বর্তমানে মহারাজার মেয়ে জ্যোতি। এই সত্যটি জানার পর সেলবম ভিক্ষা চাইতে শুরু করে তার মেয়ের সাথে একবার কথা বলানোর জন্য, যাতে সে বলতে পারে সেলবম হলো তার আসল বাবা। কিন্তু মহারাজা বলে জ্যোতি আমার মেয়ে, এই বলে সে জ্যোতিকে নিয়ে চলে যায়। সেলবম কাঁদতে কাঁদতে দূর থেকে জ্যোতিকে ডাকতে থাকে এবং একসময় তার কাছে ক্ষমা চেয়ে বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ মেরে দেয়, যার ফলে তার সেখানেই মৃত্যু হয় এবং আমরা তার রক্তকে জ্যোতির পায়ের ছাপে মিশে যেতে দেখতে পাই। একদিন সেলবম বলেছিল তার মেয়ের পায়ে সারা পৃথিবীকে এনে দেবে, কিন্তু সে তার রক্ত ছাড়া তাকে কিছুই দিতে পারলো না এবং এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মহারাজা মুভিটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। একই সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।